আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আয়ের সঙ্গে নিত্যপণ্যের দাম সমন্বয়ে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। মুরগি, ডিম, সবজি সহ সব পণ্যেই চড়া দাম। মুরগির দাম বাড়ে না, তেলের কারণে বাইরে গেছে দামটা। যেখানে 10টা গাড়ি আইতো সেখানে 2টা 3টা গাড়ি, ভাড়া বেশি, এই জন্য প্রভাবটা মালের উপরে পড়ে। রাজধানীর পাম্পগুলোতে কমছে দীর্ঘ অপেক্ষা, আগের চেয়ে বেশি মিলছে জ্বালানি তেল। গ্রামে বিদ্যুতের লোডশেডিংয়ে বিপাকে মানুষ। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছি না। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংশোধন নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকার ও বিরোধী দল। বিশেষ কমিটির মতামত নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ। আমরা বিপক্ষ হয়েছি কখন, আমাদের বিপক্ষ বানাইলে কখন, যখন ওই ইন্টিম গভর্নমেন্ট চুরি করে একটা কাগজ তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। সরকার বলা যায় ফেসিবাদের আমলে কিছু বিষয় যে জায়গায় ছিল ওই জায়গায় যাওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান নারী আসনের মনোনীতরা। জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা, সেগুলোতে আমরা সচেষ্ট থাকব। যারা কাজ করতে চায়, এতদিন হয়তো সেই সুযোগটা পায় না, যেন কাজ করতে পারে নাই। প্রতিনিধিত্ব আর ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। ধারণ ক্ষমতার অতিরিক্ত হামের রোগী ভর্তি হাসপাতালগুলোতে, সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। যেখানে আমাদের মনে করেন নার্স দরকার প্রতি 5 জনের জন্য একজন, কিন্তু এখানে আমরা নার্স 4 জন, আমাদের সেই অনুযায়ী 120 জন পেশেন্টকে হ্যান্ডেল করতে লাগবে। সো আমাদের অবস্থা একেবারে খারাপ। ইনশাআল্লাহ আমার সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই চ্যালেঞ্জটা খুব দ্রুত ওভারকাম করব। রানা প্লাজা ধসের ঘটনায় অনেকে ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ। চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে কর্মীদের জন্য নেই নিরাপত্তা ব্যবস্থা। কাজ করে টাকা দিবে না, করলে দিবে না। আমাদের কি খোঁজখবর নিবে একবেলা ভাত না খাইলে? হাত কাটলে তো ঠ্যাং কাটলে এটা নিজের টাকা দিয়ে এখন লাগে। চুরি করবো না, এটা কোনো 1 টাকা দেয় না। আমরা তো মহিলা কাজ করি, আমার অভিযোগ না দিলে আমরা কি করবো? দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। নিত্যপণ্যের দামে কোণঠাসা সাধারণ মানুষ। আয়ের সঙ্গে মেলাতে পারছেন না খরচের হিসাব। যেমন ডিম 2 সপ্তাহ আগেও ছিল 100 টাকা ডজন, এখন 130। এমন অবস্থা প্রায় সব পণ্যেরই। দোকানিদের অভিযোগ, পর্যাপ্ত যোগান মিলছে না। ক্রেতারা বলছেন সবজির দাম বাড়ায় ডিমের চাহিদা বাড়ছে, আর এর সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। ব্রয়লারের পাশাপাশি সোনালী ও দেশি জাতের মুরগির বাজার তো নাগালের বাইরেই বলা যায়। নিম্ন ও মধ্যআয়ের মানুষের পাতে এক টুকরা মুরগির মাংস এখন বিলাসিতার একটি অংশ হয়ে দাঁড়াচ্ছে। সরবরাহ কমে যাওয়া আর জ্বালানির সংকটে দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে দাম। এখনও চড়া সোনালী মুরগির বাজার, দাম বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। দেশি জাতের কেজি 700 টাকা ছাড়িয়েছে। ব্রয়লার মুরগি কেজি এখন 180 থেকে 200 টাকা। যে মুরগি 270 টাকা 280 টাকা করে আমরা খাইছি কর, এখন সেটা চলতেছে 370। তো দিন দিন যে হারে বাড়তেছে, আসলে আমাদের জন্য এটা অনেক টাফ হয়ে যাচ্ছে। যারা কর খাইতো এখন তারা আস্তে আস্তে ব্রয়লারে চলে যাবে। তেলের জন্য আর কি, পাম্পে যায় তেল পায় না, একজনের 4টা গাড়ি, সারাদিন গাড়ি লাগাইছে, একটা পাইছে তেল, কিন্তু খরচ কিন্তু 4টা গাড়ি। এই কারণে আর কি মুরগির দাম বাড়ে না, ওই তেলের কারণে বাইরে গেছে দামটা। ডিমের বাজারেও চলছে নৈরাজ্য। গত সপ্তাহে যে ডিম বিক্রি হতো 110 থেকে 120 টাকায়, তা এখন কিনতে হচ্ছে 130 টাকায়। মহল্লার দোকানে দাম আরও একটু চড়া। দোকানিরা বলছেন পাইকারি পর্যায়ে যোগান কমেছে। এখন ডিমের চাহিদাও বেশি, আপনার আবার কত দিক দিয়ে সিন্ডিকেটও আছে। আপনার তেলের জন্য আমাদের গাড়ি আটকে রয়েছে, কত ঝামেলা। এই জন্য খরচ সব দিক দিয়ে বেশি, এই জন্য ডিমের দাম একটু বাড়তি। বেশিরভাগ সবজির দরে ঊর্ধ্বমুখী প্রবণতা। মানভেদে বেগুনের কেজি হাঁকা হচ্ছে 100 থেকে 140 টাকা। পটল, সিমের কেজিও শতকের ঘরে। দেখা গেছে আগে হয়তো বা যেখানে অধিক পরিমাণে বাজার করতো, এখন এখানে একটু কম পরিমাণে করতে। গ্রামে যে ফসলটা উৎপাদিত হয় তার চেয়ে অনেক বেশি দামে কিনতে হয়, অনেক দ্বিগুণ 3 গুণ দামে কিনতে হয়। এটা হলে মধ্যস্বত্বভোগী এটা খেয়ে ফেলে। যেখানে 10টা গাড়ি আইতো সেখানে 2টা 3টা গাড়ি, ভাড়া বেশি, এই জন্য প্রভাবটা মালের উপরে পড়ে।
দোকানিরা বলছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে, যা যুক্ত হচ্ছে পণ্যের দামে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। একদিকে মাছ ধরার নিষেধাজ্ঞা, অন্যদিকে জ্বালানি সংকটে মিঠা পানির মাছের সরবরাহ কমেছে। দুয়ে মিলে রাজধানীর মাছ বাজার বেশ ঊর্ধ্বমুখী। প্রায় সব মাছেরই দাম কেজিতে আরও 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশের দাম বরাবরই চড়া, আরও জানাচ্ছেন সহকর্মীরা। একদিকে চলছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা, অন্যদিকে জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বেড়েছে, সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে রাজধানীর মাছ বাজারে। বড় মাছগুলোর প্রতিটিরই দাম কেজি প্রতি প্রায় 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, অনেকগুলো বেড়েছে 20 টাকা পর্যন্ত। গত সপ্তাহে যেই রুই মাছ, কাতল মাছের কেজি 380-400 টাকায় মিলত, সেই রুই কাতলের কেজি এখন কিনতে গুনতে হচ্ছে 420 থেকে 450 টাকা পর্যন্ত। কাসকি মাছ, বাতাসি মাছ, কাজলি মাছ, এই ধরনের মাছের দাম বাড়তি। ট্যাংরা মাছ বেচতেছি কেজি 500, বাইলে বেচতেছি 500, কাসকি 500। মাছে ভাতে বাঙালি এখন আগের মতো আর ওইভাবে বলার মতো অপশন নাই। হ্যাঁ, মাছের আপনি যদি দেশি মাছের কথাও চিন্তা করেন, সেটারও কালেকশন কম, আর যাও আসে সেটার দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন এমনিতেও এখন আসলে মাছ ধরার মৌসুম না, এখন অনেকটা শুকনো মৌসুম। যত বৃষ্টি বাড়বে, যত নদ নদীতে পানি আসবে, তত মাছ ধরার পরিমাণ বাড়বে। বড় মাছ তো পাওয়া যায় না বাজারে, অ্যাভেলেবেল সব কোল্ড স্টোরে 1 বছর আগের মাছ পাবেন। এইটাই 2700-2800 টাকা বিক্রি আছে 1 বছর আগের মাছ। আগের যে ট্রাক ভাড়া দিতাম মনে করেন 7,000-8,000 টাকা, ওইটা নাকি 10-12,000 টাকা লাগে। এবার পদ্মাপাড়ের খবর জানতে আমরা যাচ্ছি শরীয়তপুরে সহকর্মী SM শাকিলের কাছে। ধন্যবাদ হুমায়ুন। আমি এখন রয়েছি শরীয়তপুরের পালং মাছ বাজারে। এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে নদীর মাছ কম থাকায় এবং সমুদ্রের মাছ না আসায় যেই অন্যান্য যেই মাছ রয়েছে, চাষের মাছ বিশেষ করে, সেই চাষের মাছের দামও কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। দাম অনেক চড়া, যা আমাদের যে স্বল্প আয়ের মানুষের কেন্দ্র এখন নাগালের বাইরে চলে গেছে। শুধু মাছ না, প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য জিনিসের দাম কম থাকলে সাধারণ মানুষের ভালো হবে। এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু সে একই কথা বলছেন। ডিজেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে তাদের কিছুটা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে এবং বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সমুদ্র থেকে মাছ আসতেছে না এবং কি নদী তো এখন মাছ পাওয়া যাইতেছে না, এর তুলনামূলক মাছের দাম অনেক বেশি। আমাদের এলাকার চাষে যে প্রজেক্টের মাছ, এই মাছটা বাজার একটু বেশি। এবার চলন বিলের খবর জানতে আমরা যাচ্ছি নাটোর, সহকর্মী নাজমুল হাসানের কাছে। ধন্যবাদ শাকিল। আমি এখন রয়েছি নাটোর শহরের নিচাবাজার এলাকার মাছ বাজারে। এখানে এসে যে বিষয়টি দেখলাম, চলন বিল, হালতি বিল সহ বিভিন্ন খাল বিলের পানি শুকিয়ে আসছে, সেজন্য মাছের আমদানিও কিন্তু অনেকটাই বেশি। তবে বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে প্রচুর মাছের আমদানি হয়, কেজি প্রতি মাছের দাম 200 থেকে 250 টাকা কমেছে, কিন্তু সে অনুপাতে কিন্তু ক্রেতা নেই। খাল বিলের পানি অনেক কমে গেছে, তাই মাছের আমদানি প্রচুর হইতেছে, কিন্তু মাছের মূল্য কেজিকে 200-250 টাকা কম হয়েছে। এই যে সকাল থেকে মনে হয় যে 1000 টাকা বেচতে পারিনি, 10-12 টাকার মাছ কিনে ভাইয়া। অন্যদিকে ক্রেতারা যে বিষয়টি বলছেন যে মাছের দাম কমে আসলেও কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেজন্য তারা মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। অন্য জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের অবস্থা। মাছের বাজারটা ক্রেতা কম হিসাবে এখানে আমদানি হয়েছে, তাই একটু স্বাভাবিক মতো আছে। আসলে মানুষের অবস্থা ভালো না। এই ছিল নাটোরের মাছ বাজারের সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর পেট্রোল পাম্পে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমছে দীর্ঘ অপেক্ষা। তবে বিভিন্ন পাম্পে গাড়ির লাইন দেখা গেলেও ভোগান্তি অনেকটাই কম জানিয়েছেন চালকরা। তারা বলছেন তেল নিতে এখন আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না, ফলে ফুয়েল পাস ব্যবহার করলেই দ্রুততম সময়ে মিলছে তেল। তবে নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু চালকের মতে এই পদ্ধতি চালু হওয়ায় তেল নেওয়ার প্রক্রিয়ায় শৃঙ্খলা ফিরেছে, আবার কারো অভিযোগ অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল হওয়ায় বিড়ম্বনা বেড়েছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন। এক সময় ওনারা এক নিয়মকানুন করতেছে, যেমন এই যে ফুয়েল পাসের যে লেখাটা যে এখন এখানে লেখা রাখছে, যারা ওই মাথায় আছে তারা তো জানে না। যাগো বাটার মোবাইল আছে তারা তো অবস্থা খারাপ, কিন্তু এই সিস্টেমটা কেউ জানে কেউ জানে না। বাড়ানোর পরে দেখতেছি যে লাইন কমে যাচ্ছে, আর আপনি আমাদের বাইকে যেমন ফুল পাস ছাড়া কাউকে তেল দেওয়া হচ্ছে না। যাদের ফুল পাস আছে তারাই পাবে, যারা নাই তারা পাবে না। এই জন্যই আরও লাইনটা কমে গেছে। রাজধানীর বাইরে তেল সংগ্রহে জেলায় জেলায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। কোথাও সরবরাহ বৃদ্ধিতে পাম্পে সিরিয়াল কমেছে, আবার কোথাও তেল সংকটে সাময়িক বন্ধই রাখা হয়েছে ফিলিং স্টেশন। আজও রংপুর বিভাগের অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে। মালিকরা বলছেন ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম।
ফলে দ্রুত মজুদ ফুরিয়ে যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুরেও একই চিত্র। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। চট্টগ্রাম ও খুলনায় জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধিতে ভোগান্তি কমেছে, তবে দুই বিভাগের কিছু জেলায় এখনও সংকট রয়েছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। তেলের দাম বৃদ্ধি ও ডিপো থেকে সরবরাহ কিছুটা বাড়ানোর পর রেশনিং পদ্ধতি বহাল থাকলেও তেল দেওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে। স্কিম বাড়িতে পানি দেবো শ্যালো দিয়ে, তার তেল বেরিয়েছে, তো আজকে বলে তেল নাই, বলে কালকে বলে তেল দিবে। কৃষকের তো বাঁচার মতন কোনো পথ নেই। সিরিয়াল লাগাইছি আজকে 2 দিন হলো, কিন্তু বাইরের গাড়িতে তেল দিতেছে 20টা কি 30টা, তার বেশি দেয় না। পাম্পে কোনোদিন তেল বন্ধ রাখে নাই, আজকে 2 দিন ধরে আমি পাম্পে খাওয়া নাই দাওয়া নাই পাম্পে পড়ে রয়েছি। আজকেও তেল পাই নাই, আগামী 27 তারিখে পাই কিনা তাও সন্দেহ আছে। জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, তবে রাজধানীর বাসে এখনও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। বিভিন্ন রুটে চলাচলকারী বাসের সুপারভাইজার বা চালকরা জানান, মালিকপক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো নির্দেশনা এখনও তারা পাননি। ফলে আগের ভাড়াই আদায় করা হচ্ছে। পরিবহন শ্রমিকদের দাবি, তেলের দাম বাড়ায় বাসের প্রতিদিনের পরিচালন খরচ বেড়ে গেছে। সেই হিসেবে ভাড়া সমন্বয় করার দাবি জানিয়েছেন তারা। যাত্রীরাও জানিয়েছেন, আপাতত আগের ভাড়াই নেওয়া হচ্ছে বাসে। বর্ধিত ভাড়া কেবল ডিজেল চালিত বাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বাস ভাড়া কি বাড়েনি, যেটা পূর্বে ভাড়া ছিল সেটাই নেওয়া হচ্ছে। কোনো বাড়তি নেয় নাই, আমি প্রতিদিন যাতায়াত করি, আমার থেকে নেয় নাই। না না, এখন বাড়ানো হয় নাই, বাড়ান নেই। এখন মালিক সমিতি বা কোম্পানি না বাড়ালে তো আমরা তো বেশি দিব না। আগের তেলের লিটার যে ভাড়া ছিল ভাই, ওই সময় তো যে ভাড়া চারটা করছিল, এই কারণে আর কি মনে করেন এই ভাড়াটা বাড়েন। জ্বালানির ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে বেড়েছে লোডশেডিং। গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ, ফলে তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। এসএসসি পরীক্ষা চলছে, এর মাঝেই তীব্র হয়েছে বিদ্যুতের আসা যাওয়া। উপায় না থাকায় মোমের আলোতেই চলছে পাঠদান। প্রচণ্ড গরমে কষ্ট হলেও ভালো ফলাফলের জন্য তীব্র গরমে চলছে পরীক্ষার প্রস্তুতি। এটি কুড়িগ্রামের একটি বসত ঘরের চিত্র, যেখানে দিনে 6 ঘন্টারও বেশি থাকছে না বিদ্যুৎ, যার প্রভাব পড়েছে জনজীবনে। এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছি না। রাতে খুব অল্প সময়ের জন্য বিদ্যুৎ দেখা দিলেও যাতে আমাদের পুরো সম্পূর্ণ পড়া কমপ্লিট হচ্ছে না। গরমের কারণে গা ঘামছে, ওই জন্য ভালো মতো পড়াশোনা করা যাচ্ছে না। এর মধ্যেই হাট বাজারগুলোতে কমে গেছে বিকিকিনি। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষিকাজেও। বড় আবাদে সেচ চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কৃষক। পানি দিতে পারবেন না, সারাদিন বসে আছি, কারণ যায় আবার আইসে, এই সারাদিন মিলি 1.5 বিঘের মধ্যে আমার হয়তো 20 শতক মাটিয়ালা ভিজুর ভাই। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কারেন্ট থাকে, 20 ঘন্টা থাকে না। একই চিত্র মৌলভীবাজারে। মোবাইলের ক্ষীণ আলোতেই চলছে শিশুদের পড়াশোনা, এতে ব্যাহত হচ্ছে তাদের পাঠদান। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা শিশু থেকে সবার। ঘন্টার পর ঘন্টা কারেন্ট নাই, আমরা পড়তাম পারি না, সামনে আমরা পরীক্ষা। কারেন্ট নাই, আমি পড়তে পারি না, খুব বেশি গরম। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে নরসিংদীর শিল্প মিলগুলোতেও। দেশের 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই জেলা থেকে। বিদ্যুতের আসা যাওয়ায় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় মিল মালিকরা। মজুরি পাওয়া নিয়ে শ্রমিকরাও উদ্বিগ্ন। এখন আমরা আগে যা বেতন পাইতাম তার অর্ধেক বেতন আমাদের আসে, এতে করে আমাদের সংসার চালাতে সমস্যা হয়। আমরা বলতেই দিব, শ্রমিক চলতে পারতো না, শ্রমিক চলতে পারতো না, মাঝে টেকা দিব হয়তো, মেল ঘাটা চললে যা দিব। দৈনিক 1 কোটি গজ কাপড় তৈরি হয়। এখন বিদ্যুতের এই ঘাটতির কারণে 60-70 লাখ কাপড় হয়, এর বেশি হয় না। সরকারের কাছে একটা আবেদন জানাই যে আমাদের বিদ্যুতের জন্য নির্বাচন দেয়, আর সুতার দামটা যাতে ঊর্ধ্বগতি না হয়। বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনগুলোতে এই সমস্যা আরও প্রকট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ সরবরাহের এই সংকটময় পরিস্থিতিতে তাপস সরকার, যমুনা নিউজ। অধ্যাদেশ সংশোধন ও বাতিলের বিষয়ে বিশেষ কমিটিতে সম্মতি জানালেও পরে বিরোধিতা করেছে জামায়াত, এমন অভিযোগ সরকার দলীয় চিফ হুইপের। তার দাবি, সকলের মতামতের ভিত্তিতে অধ্যাদেশগুলো পরবর্তীতে বিল আকারে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়। কেবল রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিরোধী দল এমন আচরণ করছে বলে অভিযোগ তার। তবে এমন অভিযোগ নাকচ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ
বলেন বিশেষ কমিটিতেও আপত্তি জানিয়েছিল জামায়াত। সরকার সবখানে নিজেদের দখল রাখতে চাইছে বলেও অভিযোগ তার। বিভিন্ন বিষয়ে ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে পাশ না হলে বাতিল হয়ে যায় অধ্যাদেশ। অভ্যুত্থান পরবর্তী ডক্টর ইনুস সরকারের জারি করা ৯৮টি অধ্যাদেশকে সংসদ আইনি ভিত্তি দিয়েছে ৯১টি বিল পাশের মাধ্যমে। এর মধ্যে আছে স্থানীয় সরকার সংশোধন বিল, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন বিল, সরকারি কর্ম কমিশন বিলের মতো বিধান। মাননীয় স্পিকার, আমরা কোথায় বলবো? আমরা যদি মাননীয় মন্ত্রীদেরকে বিরোধী দল আপত্তি তুলছে সংশোধিত বিল ও বাতিল হওয়া অধ্যাদেশ নিয়ে। সংসদে 15টি অধ্যাদেশ পাশ হয় সংশোধিত আকারে, যার একটি ব্যাংক রেজুলেশন। সংশোধনীতে বলা হয় ৭.৫% টাকা দিয়ে মালিকানা ফিরে পেতে পারবেন পুরনোরা। এছাড়া জুলাই স্মৃতি জাদুঘর নিয়েও সংসদে ব্যাপক সমালোচনা করেন বিরোধীরা। তাদের অভিযোগ, সংশোধনের ফলে ব্যাংক লুটেরারা সুযোগ পাবে, জাদুঘরে খবরদারি বাড়বে সরকারের। রাষ্ট্র মেরামতের কথাটা আনলেনি তারেক সাহেব, আমরা বিপক্ষে হইলাম কেমনে? আমরা বিপক্ষে হয়েছি কখন? আমাদের বিপক্ষে বানাইলে কখন? যখন মানে ওই ইন্টারিম গভর্নমেন্ট চুরি করে একটা কাগজ তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। দেন আমি এটা পছন্দ করলাম না, কলমটা আমি লিখলাম সেটা নোট অফ ডিসেন্ট। আমি আপনার সাথে একমত হইলাম না। জনগণের স্বার্থে সংশ্লিষ্ট এবং সবচেয়ে মজার বিষয় হলো সরকার বলা যায় ফেসিবাদের আমলে কিছু বিষয় যে জায়গায় ছিল ওই জায়গায় যাওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। এর দ্বারা প্রতীয়মান হয় সরকার কিছুটা সেই দিকেই হাঁটছে। বেশ কিছু বিষয় এগুলি সহ অনেকগুলি বিষয় কিন্তু আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি এবং নোট অফ ডিসেন্ট দিয়েছি। অন্তর্বর্তী সরকারের জারি করা বিচার বিভাগের 3টি এবং সংসদ সচিবালয় অধ্যাদেশ বাতিল করায় ক্ষোভ জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের। তাদের অভিযোগ, এতে বিচারপতি নিয়োগ ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সরকারি দল বলছে দ্রুত জারি করা অধ্যাদেশ 4টি ছিল ত্রুটিপূর্ণ। তারা পরবর্তীতে নতুন বিল এনে এগুলো সংসদে পাশ করবেন। ১৩৩টির মধ্যে 16টি অধ্যাদেশ সংসদেই তোলা হয়নি। সেগুলোর মধ্যে রয়েছে গণভোট, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশন সংক্রান্ত বিষয়গুলো। জুলাই সনদ নিয়ে আলাদা কোনো অধ্যাদেশ জারি করেনি অন্তর্বর্তী সরকার। জারি করা হয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যা সংবিধান সম্মত হয়নি বলে মনে করে বিএনপি। বিরোধীদের মতে ক্ষমতা কুক্ষিগত করার কৌশল হিসেবে গণভোটের মতো অধ্যাদেশ উত্থাপন করা হয়নি। সরকার দলের চিফ হুইপের দাবি, সব অধ্যাদেশ নিয়েই আলোচনা হয়েছে সংসদীয় বিশেষ কমিটিতে, যেখানে এসব বিষয়ে সম্মতি ছিল বিরোধীদের। আপনি যদি মানতেন না তো 2-3 কি বলতেন যে আমরা মানি না, এই রিপোর্ট আপনি দিলেন কেন? এখানে তো আমরা ঐক্যমত হইনি। আপনি মানলেন, কাগজে আছে, জাতি জানে না, জানানো সম্ভব হয় না। কিন্তু এই কথাটা তো মাঠে ওরা আসেন, ওরা মানলেন না। কিন্তু কথাটা তো ওনারাই নিজেরাই লিখছেন সবাই মিলে। যারা ছিলেন তাদের নাম বললাম বিরোধী দল থেকে, উপস্থিত তারা ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্তটা তারা গ্রহণ করেছেন। তাই সিদ্ধান্তটা এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করবে। আমাদের সাথে বিশেষ কমিটিতে সরকারি দলের কথা ছিল সকল অধ্যাদেশ পার্লামেন্টে উত্থাপিত হবে আবার, এবং সকল সদস্যই তার বক্তব্য পার্লামেন্টে উপস্থাপন করতে পারবে। কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে সকল অধ্যাদেশ এখানে উত্থাপন করা হয় নাই। উনি যেটা বলছেন ওনার কথা উনি বলছেন, আমাদের বক্তব্য এটা ছিল না। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সংসদে সরকার ও বিরোধী দলের পারস্পরিক সৌহার্দ্য বজায় আছে বলে মনে করেন দুই পক্ষের সংসদ সদস্যরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে সংসদে বসবেন সংরক্ষিত নারী আসনের 50 নারী সদস্য। প্রশ্ন উঠেছে, এবারও কি সংসদে তারা থাকবেন সংখ্যার ভারসাম্য রক্ষায় অলংকার হিসেবে, নাকি সিদ্ধান্ত গ্রহণেও রাখবেন ভূমিকা? বিশ্লেষক রাশেদা কে চৌধুরীর বিশ্বাস, এবার অন্তত দলীয় গণ্ডির বাইরে গিয়ে কাজ করার সুযোগ পাবেন নারী সংসদ সদস্যরা। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে সংরক্ষিত আসনের মনোনীত প্রার্থীরা বলছেন, নারীর অধিকার, উন্নয়ন, বৈষম্য কমানো ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান তারা।
দলীয় নেত্রী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রায় 900 জন সাক্ষাৎকার নেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরপর 36 আসনে রেইনবো বাংলাদেশ ধারণায় মনোনয়ন চূড়ান্ত করে বিএনপি, যেখানে সাবেক 10 জন সংসদ সদস্য, 4 জন সংখ্যালঘু প্রতিনিধি, সরাসরি ভোটে পরাজিত 3 জন প্রার্থী ও এক ঝাঁক ছাত্রদলের সাবেক ও বর্তমান নেত্রী মনোনীত হন। বিএনপির এই প্রার্থী তালিকায় রাজপথের সক্রিয়তাকে গুরুত্ব দেওয়া হলেও অস্বস্তিও আছে দলে। রাজপথের পরিচিত সংসদে দক্ষ আসিয়া আশরাফি পাপিয়ার মতো নেত্রীরা বাদ পড়ায় হতবাক অনেকেই। এই মনোনয়ন প্রমাণ করছে যে আমি যে 80টা মামলার আসামি, এটা ত্যাগই না। আমি মাসের পর মাস জেল খাটছি, এটা কোনো ত্যাগ না। এটা ত্যাগ না বলেই তো স্বীকৃতি দেয়নি যে এটা তোমার ত্যাগ না, অন্য কিছু ত্যাগ। তো সেই ত্যাগটা তো আমি জানি না, আমি শিখে আসিনি। যদিও সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্যদের কার্যকারিতা নিয়ে সমালোচনার অন্ত নেই। যে উদ্দেশ্যে সংবিধানে সংরক্ষিত আসনের বিধান যুক্ত হয়, এখনো তার উদ্দেশ্য সাধিত হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তারা তাদের দলের প্রতিনিধিত্ব করেছেন, তারা বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিত্ব করতে পারেননি। এবং নারী সমাজের যে হতাশার জায়গাগুলো, নারীর প্রতি সহিংসতা ইত্যাদি, এগুলো কিন্তু এইসব নিয়ে তাদেরকে কথা বলতে শুনিনি। কিন্তু কতটা প্রস্তুত বিএনপি বা জামায়াতের মনোনীত প্রার্থীরা? এবারও কি দলের আনুগত্য প্রকাশই হবে তাদের সংসদে কার্যসূচির মূল ভিত্তি? সেই সুযোগ আর নাই। প্রত্যেকে যার যার জায়গা থেকে অনেক দক্ষ এবং মেধা সম্পন্ন, যারা কাজ করতে চায়। এতদিন হয়তো সেই সুযোগটা পায় না, যেন কাজ করতে পারে নাই। আমি মনে করি তারা এই যে 36 জন নারী যার যার এলাকায় একটা অবিস্মরণীয় ঘটনা ঘটাবে। বাংলাদেশের নারীরা যাতে স্বচ্ছন্দে তার কর্মস্থলে কাজ করতে পারে, তারা যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার না হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের ক্যাম্পাসে নির্বিঘ্নে নির্ভয়ে চলতে পারে, সেই জন্য আমাদের যে ভয়েস রেসটা করা দরকার সেটা আমরা করব। এবং এটাকে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা চাপ প্রয়োগ করার জন্য যে কাজ বা যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা করব। আইন পরিবর্তন কিংবা সংশোধনে মতামত দেওয়া কিংবা জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা, সেগুলোতে আমরা সচেষ্ট থাকব। এবং আমাদেরকে ইতিমধ্যে কিছু ব্রিফিং করা হয়েছে, আমরা হয়তো সামনে আরও কিছু ওয়ার্কশপ পাবো। তো আমার মনে হয় যে আমরা আশানুরূপ কাজ করতে পারবো। দলীয় স্বার্থে শুধু বিতর্ক নয়, বরং এবারের সংসদকে ভবিষ্যতের জন্য উদাহরণ হিসেবে রাখতে চান তারা। বলছেন, নারী নিপীড়ন সহ সামাজিক অপরাধ বন্ধে সংসদে ঐক্যবদ্ধ থাকবেন সরকারি ও বিরোধী দলের নারী এমপিরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগী। হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ডের ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভর্তি হয়েছে, তাই মেঝে ও বারান্দাতেও চলছে চিকিৎসা। সীমিত জনবল নিয়ে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। হাম দেশজুড়ে সন্তানদের বাবা মায়ের কাছে এখন এক আতঙ্কের নাম। হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। শিশু ওয়ার্ডগুলোয় তিল ধারণের জায়গাটুকুও নেই। প্রতিটি শয্যায় হামের উপসর্গ নিয়ে কাতরাচ্ছে অবুঝ শিশুরা। সেই সাথে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদেরও। আমার বাচ্চাটা এই যে কোলে নিলে আমরা আমনে উঠে আসে, সব তো অসুবিধা গেছে। 2 দিন পর্যন্ত গায়ের থেকে পুরা শরীরে খালি ঠোঁট পড়ে যাইতেছে। জ্বরের সাথে কাশির সাথে হাম দেখা দিচ্ছে, মাথাও করতে পারে না, এরকম অসুস্থ। জ্বর, কাশ, এতন হাম হয়েছে। শয্যা নেই, তাই বাধ্য হয়ে মেঝে এমনকি বারান্দাতেও থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের। সেখানেই চলছে তাদের চিকিৎসা। সরকারি হাসপাতালে বরাদ্দের ওষুধ অপ্রতুল হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। বিছানায় বসার কোনো সিট খালি নাই, নিচে ফ্লোরে বসে বাচ্চার চিকিৎসা করাইতেছি। অধিকাংশ ওষুধই বাইরে থেকে কিনা। এখানে গ্যাস দিতে পারা যাচ্ছে না, বাচ্চাদের নিয়ে খুব অসুবিধা, ভোগান্তি হয়ে যাচ্ছে। এখানে ঠিক পাওয়া যাচ্ছে না। জ্বর মামা থার্মিটার নাই, আমার এটা বড় দুঃখ। আমার নিজের নিচ থেকে নামতেছে, বসার পর্যন্ত জায়গা নাই। এইরকম অবস্থা। প্রথম রাত আসছি আর আমরা ফ্লোরে শুধু একটা টারফাল বিষয়ে বসে রয়েছি, কোনো ফা মেলুম যে ওই জায়গা নাই। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারীরাও চিকিৎসা নিতে যাচ্ছেন হামের উপসর্গ নিয়ে। আইসোলেশন সেন্টার সহ এসব রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। যেখানে আমাদের মনে করেন নার্স দরকার প্রতি 5 জনের জন্য একজন, কিন্তু এখানে আমরা নার্স 4 জন। আমাদের সেই অনুযায়ী 120 জন পেশেন্টকে হ্যান্ডেল করতে লাগছে। আমাদের অবস্থা একেবারে খারাপ। আগে আমরা দেখতাম ওয়ার্ডে শুধু হামের বাচ্চারাই আসতো, কিন্তু সাথে হচ্ছে এখন গর্ভবতী মা এবং বয়স্ক মানুষরাও আক্রান্ত হচ্ছে।
হামের প্রাদুর্ভাব ঠেকাতে এরই মধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। হামের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সচেতন হতে বললেন চিকিৎসকরা। র্যাশ ওঠার পরে কমপক্ষে 1 সপ্তাহ সে বাসায় থাকে, কারণ একটা রোগী কমপক্ষে 20 জনকে ছড়াবে। তো আমরা চাই যাতে লোক সমাগমে না এসে বাসায় অবস্থান করুক, বারে বারে গা মুছার, পানি বেশি করে খাওয়ার, প্রস্রাব কতবার হয় গুনুক এবং শ্বাসকষ্ট হয় কিনা খেয়াল রাখো। সকলের সমন্বয়, সকলের সহযোগিতায় আমাদের অন্যান্য যে বিভাগগুলি আছে, যেমন এটার জন্য হিমশিম তো আমরা সবাই খাচ্ছি, এটা তো আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা তো ফেস করে আমরা এখন এগোচ্ছি আর কি। ইনশাল্লাহ সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই চ্যালেঞ্জটা খুব দ্রুত ওভারকাম করব। চলতি বছর হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 233 শিশুর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনার পর ক্যাম্পাসে পরিস্থিতি এখন স্বাভাবিক। ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম। ঘটনা তদন্তে পৃথক 2টি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্টের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীকে 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। গঠিত কমিটিকে 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণের ঘটনায় 6 সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ঘিরে গতরাতে শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ঢাবি শিক্ষার্থী ও সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন। এদিকে আহতদের দেখতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেলে যান উপাচার্য। যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনা হবে, ছাড় দেওয়া হবে না, কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনীতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ চলবে না। স্থিতিশীল ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জ্বালানি সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব দেশেও পড়েছে, তাই সবকিছু বিবেচনা করেই দেশ পরিচালনা করছে সরকার। এগুলো সমাজে কিছু উচ্ছৃঙ্খল, এটা দল বলে কিছু নেই, সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে। এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, এত নিশ্চিন্ত থাকতে হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। জামায়াত শিবির কর্মীরা গুপ্ত নয়, 17 বছর যারা বিদেশে লুকিয়েছিল তারাই গুপ্ত। ঝিনাইদহে এই মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে পরওয়ার বলেন, উপদেষ্টা পরিষদে তাদের গুপ্ত উপদেষ্টা ছিল যারা এই সরকারের মন্ত্রীও হয়েছেন। জামায়াত নেতার অভিযোগ, এই সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের পথে ফিরে যাওয়ার মতো কর্মকাণ্ড করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছাত্রদলের নেতাকর্মীদের হায়েনার মতো লেলিয়ে দেয়া হচ্ছে। পরওয়ার জানান, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আছে তারাই গুপ্ত ছিল, জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আপনি গুপ্ত। সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় হতাহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন তারা। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠন। এর আগে সকালে দিবসটি উপলক্ষে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিক সংগঠনগুলো। সাইডের দিকে দাঁড়ান না, আমরা গাই একটু। আমি এখনো সুস্থ হইনি, আমার পায়ে 6টা সার্জারি। কোনো রকম আমি হালকা পাতলা হাঁটা চলা করতে পারি একটা ক্যারেজের সাহায্যে। নতুন সরকারের কাছে প্রত্যাশা এবং দাবি আমাদের জন্য অনতি বিলম্বে এই রানা প্লাজার জায়গাটি আমাদের জন্য বহুতল একটা ভবন তৈরি করা হয় এবং সেখান থেকে আমাদের যে আয় হবে সেই আয়গুলো আমাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে দেওয়া হয়। 13 বছর আগে আজকের এই দিনে ঘটে যায় দেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ ঝরে হাজারেরও বেশি পোশাক শ্রমিকের। তবে অবহেলায় হাজারো প্রাণ হত্যার বিচার এখনও অনিশ্চিত। সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও সাক্ষী হাজির করতে পারছে না পুলিশ। এদিকে নিহতদের পরিবার তাদের স্বজন ও স্বপ্ন হত্যার দাবি জানান।
অভিযুক্ত আসামি সোহেল রানার বিরুদ্ধেও আইনজীবীরা বলছেন, সোহেল রানার আইনজীবীরা বলছেন এই মামলায় সুরাহা দেখতে চান তারাও। রাব্বি হোসেনের রিপোর্ট। 2013 সালের 24 এপ্রিল সকালবেলা কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েক হাজার শ্রমিক নিয়ে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনায় প্রাণ হারায় 1136 জন, গুরুতর আহত হয় কয়েক হাজার পোশাক শ্রমিক। এমন ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে উঠে বড় প্রশ্ন। নড়েচড়ে বসে গোটা বিশ্ব। যদিও সেই ঘটনার কেটে গেছে 13টি বছর, সেদিন সকালের ভয়াবহ স্মৃতি এখনো তাজা আহতদের কাছে। খেসাটা পইরে আমার জীবনযাপন চলতেছে, সারা জীবন আমার এটা পইরে থাকতে হবে। এই সিজদা দিয়ে কোনো নামাজ পড়তে পারি না। এই সরকার যেন আমাদের সুচিকিৎসা, আমাদের পুনর্বাসন আর রানা সহ বিল্ডিং মালিক সহ ওদেরকে বিচারে আওতায় আনে। রানা প্লাজা ধসের ঘটনায় হাজারো প্রাণ হত্যায় অবহেলার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। 2015 সালে ভবন মালিক সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। বিচার শুরু হয় 2016-তে। যদিও একের পর এক আসামি বিচার স্থগিত চেয়ে হাইকোর্টে যাওয়ায় মামলাটির বিচার থমকে থাকে 2022 সাল পর্যন্ত। পরে নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও শুরু হয় মামলার কার্যক্রম। এই ট্র্যাজেডিটাকে সারা ওয়ার্ল্ড যেভাবে রিকগনাইজ করেছে, যেভাবে অ্যাড্রেস করেছে, আমার মনে হয় বাংলাদেশ সরকারের সেই সময় তৎকালীন সময়ে একটা সদিচ্ছার অভাব ছিল এবং এইটাকে পুঁজি করে তারা রাজনৈতিক একটা ফায়দা হাসিল করেছে। রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় সাক্ষী করা হয় 594 জনকে, কিন্তু এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র 145 জন। গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতে উপস্থিত করতে বারবার আদেশ দিলেও সাক্ষী হাজির করতে পারছে না পুলিশ। দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ 2024 সালের জানুয়ারিতে 6 মাসের মধ্যে মামলা শেষ করতে নির্দেশ দিলেও তাতেও কর্ণপাত করেনি সাক্ষী, পুলিশ কিংবা বিচারক কেউই। অনেকেই আগ্রহী ছিলেন না এসে এখানে দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য। অনেকেই আছেন যারা বিভিন্ন মাধ্যমে কম্পেনসেটেড হয়েছেন। সামনের যে কয়েকটা ডেটই আসুক না কেন, সেইখানে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো যারা ডিল করেছেন সেই সময় তাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে আমরা মনে হয় যে খুব দ্রুততার সাথে খুব ভেরি সুন আমরা একটা ভার্ডিক্ট পেতে যাচ্ছি। এদিকে মামলার একমাত্র গ্রেফতার আসামি সোহেল রানার আইনজীবী এখনও মনে করেন রানা নির্দোষ। বলেন অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তাকে। এমন নৃশংস ঘটনার বিচার নিয়েও এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখনও রানার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আনয়ন করতে পারে নাই। আর এই দীর্ঘ বিলম্ব, এইটা আমার কাছে মনে হয় এটা ন্যায় বিচার আমি রানা পাচ্ছি না। আগামী 30 এপ্রিল এই মামলায় ফের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। যদি রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী হাজির করতে পারে তবেই মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিকদের জন্য তাদের কর্মক্ষেত্র অনিরাপদ আর চরম ঝুঁকির। চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে কাজের সময় 2 জনের মর্মান্তিক মৃত্যু তারই প্রমাণ। তারা পান না কোনো সুরক্ষা সামগ্রী, শ্রমিকদের নিরাপত্তায় ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সেবা সংস্থাগুলো উদাসীন। ছোট বড় একাধিক দুর্ঘটনার পরও পাল্টাচ্ছে না চিত্র। বৃহস্পতিবার ভোরে আগ্রাবাদ অ্যাক্সেস রোডে ওয়াসার সুয়ারেজ প্রকল্পের যে স্থানে মাটি চাপায় 2 শ্রমিকের মৃত্যু এবং 2 জন আহত হয়েছে, কয়েক ঘন্টা পর ঘটনাস্থলে গিয়েও দেখা গেল একই চিত্র। ঝুঁকি নিয়ে কাজ করছে শ্রমিকরা, মাথায় সেফটি হেলমেট বা নিরাপত্তা সরঞ্জামের বালাই নেই। আমরা তো এখন কাজে আসি নাই, এগুলো এমনিতে সামান্য বেড়া দেওয়ার জন্য আসছি। কাজ করে টাকা দিবে, না করলে দিবে না। আমাদের কি খোঁজখবর নিবে একবেলা ভাত না খাইলে? এরই মধ্যে একজনকে দেখা গেল প্রকল্পের নাম এবং বাস্তবায়নকারী ও ঠিকাদারের তথ্য লেখা ব্যানার ছিঁড়ে ফেলতে। কারণ জানতে চাইলে বলেন কর্তৃপক্ষের নির্দেশনা। প্রাণহানির পর এমন কর্মকাণ্ডে সন্দেহ বাড়ে আরও। এটা কেন ছিঁড়তেছেন বা এটা আমাকে বলছে যে ছিঁড়তেছে। আর রং করতে বলছে কারা? রং ওগুলো দিতে বলছে, আমাকে বলছিল যে স্টিয়ার করে তোলার জন্য, কোম্পানি যেরকম বলছিল। ওরা এসে কি জন্য স্প্রে করবে রঙের? হয়তো ওরা কিছু একটা গা ঢাকা দেওয়ার জন্য জিনিসটা করতেছে। দুর্ঘটনার পর কিসের প্রকল্প চলছিল বা এটার তথ্য কী কী ছিল সেটাও তুলে ফেলা হয়েছে। বলাই যায় অনেকটা লুকোচুরির মধ্যে দিয়েই এই প্রকল্পগুলো চলছে এবং এই ঘটনা ঘটার পরেই সেই লুকোচুরিটা আরও বেশি বেড়েছে।
বন্দরনগরীর 41টি ওয়ার্ডে হাসপাতাল, বাজার, গৃহস্থালী সহ সব ধরনের বর্জ্য অপসারণে নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীরা কাজ করেন একইভাবে। সুরক্ষা সামগ্রী না থাকায় প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। ওটা হাত কাটলে তো ঠ্যাং কাটলে এটা নিজের টাকা দিয়ে এখন লাগে। সিটি কর্পোরেশন এটা কোনো 1 টাকা দেয় না, আর আমাদের কোনো সেবা যত্ন নেয় না। খারাপ কথা আসলে দেবো সেরকম বলে কি করবো, আমরা তো আর গরমে তার কথা বলতে পারি না, কিন্তু এটাই তো চাকরি। আমরা তো মহিলা কাজ করি, মানে অভিযোগ না দিলে আমরা কি করবো? আমাদের কখনো দেয়নি, চাইছি না দিলে কি করবো আমরা। শুধু শ্রমিকরাই অনিরাপদ তা নয়, সড়কের পাশে নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলে নির্মাণ কাজ। পাশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে সাধারণ মানুষ। অসাবধানতাবশত মানুষ হয়তো ড্রেনে পড়ে যাইতে পারে, এই জন্য নিরাপত্তা বেষ্টনী দিয়ে এখানে কাজটা করা উচিত। একটা আইস মার্ক দিয়ে দিত যে পথচারী, আমরা যখন এখানে কাজ করতেছি পথচারী এই দিক দিয়ে যেতে পারবে। অনেকে আহত হচ্ছে, যেটা হচ্ছে মানে আমরা জানতেছি না বা তারা কর্তৃপক্ষ পাচ্ছে না। বছরের পর বছর ধরে চলছে সেবা সংস্থাগুলোর এই গাফিলতি, অব্যবস্থাপনা। আমরা চিন্তা করছি প্রায়োরিটি বেসিস তাদেরকে আমরা এই ফ্যাসিলিটিসটা এনশিওর করব, যারা পাইনি ধীরে ধীরে সবাইকে আমরা এটার আওতায় আনবো। তবে অনেকে পেয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে বলার পরে তাগুলো ইউজ করে না। তাদের সেফটি সিকিউরিটি সবগুলো কিন্তু আমরা এনশিওর করি, এবং সব তাদের যে সেফটি শু পরা, তারপর তাদের যে অ্যাপ্রন পরা, সবগুলো কিন্তু এগুলো আপনার দেখবেন যে এগুলো ভিজিবল, এগুলো ইয়াতে তো, এবং আমাদেরও আপনার টিম মনিটর করে সেটা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মাঠের বিজ্ঞাপনের পেরেকে জখম হয়েছেন নাহিদ রানা। পড়েছে একাধিক সেলাই, লাগানো হয়েছে ব্যান্ডেজ। ইনফেকশনের ঝুঁকি এড়াতে দেয়া হয়েছে টিটেনাস। তবে আঘাত খুব বেশি গুরুতর নয় বলছে সংশ্লিষ্টরা। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ঢাকায় ফিরছে মিরাজ, শান্ত, মুস্তাফিজ, তাসকিন, রানার মতো টি-20 স্কোয়াডে না থাকা ক্রিকেটাররা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সাগরিকা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্রাউন্ডেই। আমার পিছনেই নিশ্চিতভাবে উইকেটটা দেখতে পাচ্ছেন। ইন্টারন্যাশনাল ম্যাচ যখন চলে উইকেটের ঠিক পেছনেই বিজ্ঞাপন থাকে, নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা। সেই বিজ্ঞাপনগুলো মাঠের সাথে আটকাতে ব্যবহার করা হয় পেরেক, কিন্তু সেই পেরেকেই কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে এই গ্রাউন্ডেই। যমুনা টেলিভিশন কার্ড দিয়ে দর্শকদের জানিয়েছিল ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন নাহিদ রানা। সেই চোটটা কী ছিল সেটার বিস্তারিত জানা গেছে। বিলবোর্ডের উপরে বল কুড়াতে গিয়ে ফিল্ডিংয়ের সময় নাহিদ রানার হাতে পেরেক ফুটে যায় বা পেরেক দিয়ে তার হাত ক্ষত হয়ে যান। হাতের ঠিক এই জায়গাটাতে তিনি আঘাত পান। মাঠের ম্যাচ চলাকালীন সময় মাঠের বাইরে এসে ঠিক আমার সামনে যে বাউন্ডারি লাইন আছে, এখানেই বসে তিনি ফিজিও বাইজুদুল ইসলামের কাছে প্রাথমিক শুশ্রূষা নেন। এরপর মাঠে যে মেডিকেল যে টেপগুলো আছে সেটি পেঁচিয়ে রক্তপাত বন্ধ করে মাঠে নামেন নাহিদ রানা এবং তার বোলিং স্পেলও শেষ করেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর নাহিদ রানার হাতে যখন মেডিকেল ব্যান্ডেজ লাগানো হয় তখনই বোঝা যায় তার চোটের গভীরতা। তার টিমমেটরা যখন বাসে চড়ে হোটেলে ফিরেছেন, নাহিদ রানা সেই সময় অ্যাম্বুলেন্সে চেপে গিয়েছেন হসপিটালে। তার ক্ষতর গভীরতা, ইনফেকশন এড়াতে দেওয়া হয়েছে টিটেনাস ইনজেকশন এবং হাতে দেওয়া হয়েছে সেলাই। নাহিদ রানা এমনিতেই টি-20 সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই চোটের কারণে তো তিনি হয়তো আর খেলতেও পারতেন না। তবে নাহিদ রানা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পাকিস্তান সিরিজ যে আছে সামনে, সেখানে তাকে নিয়ে সংশয় নেই আপাত দৃষ্টিতে, সেটাই মনে হচ্ছে। এদিকে বাংলাদেশ দল চট্টগ্রাম ছেড়েছে। যারা ওয়ানডে দলের ক্রিকেটার তারা চট্টগ্রাম ছেড়েছে, যারা টি-20তেও আছে তারা চট্টগ্রামে রয়ে গেছে, কেননা টি-20-র প্রথম 2 ম্যাচ এই চট্টগ্রামেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন দেবাশিস রঞ্জন সরকার। সাথেই থাকুন।